সাবেক সিইসি নুরুল হুদা সাহেবকে পুলিশের সামনে, which is very significant, তাকে জুতার মালা পরানো হলো, ওনার গালে জুতা দিয়ে মারা হলো এবং ওনার গায়ে ডিম মারা হলো। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি তো এই মুহূর্তে পাওয়ারে নাই। বিএনপি তার নেতাকর্মীদের বিরুদ্ধে খুব বেশি হলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে, কিন্তু যে পুলিশ কর্মকর্তার সামনে এই ঘটনাটি ঘটতে পারলো, তার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? ভেরি ইন্টারেস্টিংলি আমি খবরে দেখছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুল, মানে ভদ্রলোক, উনি বলছেন যে এটা আসলে মব বিষয়টা সেরকম না, মানুষের স্বতঃস্ফূর্ত একটা মানে অনুভূতির একটা বহিঃপ্রকাশ, জনরোষ, এমন মানে প্রেশার, তিনি জনরোষ, বলছেন প্রেশার। প্রেশার। তো এগুলো যখন সরকারের অত্যন্ত দায়িত্বশীল মহল থেকে কথাগুলো আসে, তখন সাধারণত এই জুতার মালা পরানো কিংবা ধরুন নারীর উপর মরাল পুলিশিং যারা করে বা মব তৈরি করে যারা মনে করে যে সাবেক কোনো সংসদ সদস্যের বাড়িতে হুই হুই করে ঢুকে যাওয়া যাবে এবং বাড়ি তছনছ করে ফেলা যাবে, কিংবা ধরুন যারা মনে করে যে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার জন্য যমুনার সামনে একটি মবই যথেষ্ট, তারা উৎসাহিত হয়, তাই না? আমরা এই কথাটি বলছি এ কারণেই যে গত 17 বছর আপনিও ছিলেন বাংলাদেশে, আমিও ছিলাম বাংলাদেশে। তো আপনি খুব কাছে থেকে দেখেছেন যে যখন সরকারের বিরুদ্ধে, আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি, যারা কেউ টু শব্দ করার সাহস পেত না, যারা এখন রাজা উজির মেরে তখন ছাত্রলীগের একটা পেছনের সারির কর্মী হয়ে কোনো মতে টিকে থাকবার চেষ্টা করত, তখন কিন্তু গণমাধ্যমের সামনে এসে কিংবা ধরুন সংসদে 350 জন সংসদ সদস্যের সামনে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, আমরা কিন্তু সরকারের যত অন্যায্যতা, সরকারের যত অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন, তার বিরুদ্ধে কথা বলেছি। কেন? কারণ আমরা চেয়েছি একটি সহিষ্ণুতার বাংলাদেশ জি, তৈরি করতে। কিন্তু এখন আমরা আপনারা চেয়েছি কি করলেন সেটা একটু প্রশ্নের জন্য করছিলাম, যে স্বেচ্ছাসেবক দলের সেই নেতাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিল? আপনি বলছিলেন পুলিশের নিষ্ক্রিয়তা, একদমই তাই। পুলিশের সামনেই ঘটনা ঘটলো, পরে দেখলাম সেনাবাহিনী থেকে একজনকে গ্রেপ্তার করা হলো, পরে আবার খুব দ্রুত জামিনও হয়ে গেল। যাই হোক, আদালতের প্রসঙ্গটাতে একটু আলাদা আলাদা করে আসবো, কিন্তু দল কেন কোনো ব্যবস্থা, মানে কি নিল আসলে, কিছু নিল কি, কেন নিল না? আমি এই স্পেসিফিক ঘটনায় জানি না, তবে আমি যতদূর জানি এখন পর্যন্ত 3,000-এর উপরে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি এই যে বহিষ্কারের যে সংস্কৃতি বিএনপি শুরু করেছে, এটাকে আমি খুব পজিটিভলি দেখি। কেন দেখি? বিকজ বাংলাদেশে কিন্তু আমরা অস্বীকারের সংস্কৃতি দেখেছি এত বছর, ডিনায়ালের সংস্কৃতি। সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের দলের দোষ স্বীকার করা, নিজের দলের কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বলা যে বিএনপি এখন দলগতভাবে ব্যবস্থা নিচ্ছে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য বা কোন রকম ফৌজদারি কার্যকলাপে যদি যুক্ত থাকে, আমরা এই মুহূর্তে যেহেতু জি। সরকারে নেই, আমরা ফৌজদারি ব্যবস্থা নিতে পারবো না, বাট আমরা যখন সরকারে যাব, উনি একদম স্পেসিফিক্যালি এই কথা বলেছেন, তখন কিন্তু আমরা খুব শক্তভাবে এর মানুষদেরকে বিচারের আওতায় আনবো। আমরা কিন্তু তখন দল কিংবা কোন পরিচয়ে তারা রাজনীতি করছে বা কোন মতাদর্শে তারা রাজনীতি করছে সেগুলো আমরা জি, দেখবো না। এই তো স্পেসিফিক লেটস ওয়েট। ঘটনাটার বিষয়ে আপনি বলছেন যে আপনার কাছে খুবই এই বিষয়ে খুব তথ্য নাই, যে দল ব্যবস্থা নিল। আমিও আসলে খুব দেখিনি, এই জন্যই আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম। আমি যদি মানে গুগল করে দেখতে পেতাম যে গণমাধ্যমগুলো খবর করছে, মানে এই ঘটনাটা অনেক বড় আলোচিত ঘটনা, সেখানে বিএনপির মানে একটি অঙ্গ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ, বিএনপি কেন নজির তৈরি করছে না ব্যবস্থা নেওয়া, সেটাও একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে তাহলে কি লাগামটা বিএনপি টানতে পারছে না নাকি টানতে চাইছেন? আপনি বলছিলেন প্রেস সচিবের কথা, তিনি বলছেন যে এটি মব না, তিনি বলছেন প্রেশার গ্রুপ। আমরা শুনছি কোন রাজনৈতিক নেতা, আমি হাসনাত আব্দুলের কথা শুনলাম, তিনি বলছেন এটা জনরোষ, এটা মব না। আমরা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন আপনাদের দলের, তিনি বলছেন তারা ভুল কি করেছে। এইরকম একটা বিষয় রাজনীতিবিদটাকে একটা জাস্টিফাই করার চেষ্টা করছেন এই ঘটনাটি, আমি মানে খুবই যেহেতু আপনারা ব্যবস্থাও বিনীতভাবে নিলেন না। হুম না, ব্যবস্থা নিলাম না এটা কিন্তু আমি বলছি না, আমি বলছি আমি জানি না। হুম হুম। আপনি বলছেন আপনিও ঠিক চোখে হ্যাঁ, পড়েনি আমি আপনার। খুঁজছিলাম। ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই আমার ধারণা, বিকজ এত বড় ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে না, হুম ইট ইজ ভেরি আনলাইকলি। বিকজ আমরা দেখছি কোন গুজুঙ্গুমারিতে দুই পক্ষের মারামারি, সেখানেও দল ব্যবস্থা হুম নিচ্ছে, হুম। কিংবা কোথায় সালথা বা নলিন্দাতে কোনো একটা সমস্যা হচ্ছে, সেখানেও দল ব্যবস্থা নিচ্ছে। সেখানে এত বড় একটি ঘটনা যেখানে দল তার দলীয় বিবৃতির মাধ্যমে মববাজির নিন্দা জানিয়েছে, অ্যাক্টিং চেয়ারম্যান স্বয়ং বলেছেন
যে বাংলাদেশে একটা মবক্রেসি তৈরি করে অরাজকতার দিকে দেশকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, যেখানে স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান নিজে বলেছেন এই কথা, সেখানে এই ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে আমার মনে হয় না। একদম আমারও তাই একদম মনে হতে মানে মনে হওয়ার কথাই ছিল, এই জন্য আমি বারবার খুঁজছিলাম কোনো জায়গায় আমি আসলে দেখছি না। যদি ব্যবস্থা নেওয়া হতো এই ঘটনাটা নিশ্চয়ই খুব জলজলে করে দেখা যেত যে বিএনপি তাদের বহিষ্কার করলো বা কিছু। আমিও পাচ্ছিলাম না আসলে এমন ব্যবস্থা কিভাবে হয় যেটি দৃশ্যমানই হয় না, তাহলে ব্যবস্থাটাই কি হয়। আপনার কাছে একটু আইনগত জায়গাটিতেও আসি যে আসলে আপনি কি এটা, যেহেতু আপনি এখন আদালত অঙ্গনে অনেক বেশি যাচ্ছেন ঘুরছেন, আম, এদের বিরুদ্ধে আসলে কি অপরাধ? আমরা জানি নুরুল হুদা বা ৩ নির্বাচন কমিশনার, তারা বিতর্কিত নির্বাচন, রাতের ভোট, আমি দামি অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে, এটা আমরা রাস্তায় অভিযোগ করি, টকশোতে অভিযোগ করি। আইনগত অভিযোগগুলো কি? তাদের আসলে কি মামলা তাদের বিরুদ্ধে হলো? দেখুন, ওনাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে সেটা ওনাদের আইনজীবীরা বলতে পারবে, কোন ধারায় হয়েছে বা কোন প্রসিডিংটা হয়েছে আমি জানি না। তবে আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশের কোনো আইনে, হুম। বাংলাদেশের সংবিধানে, সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান, কোথাও কোনো ব্যক্তিকে এই ক্ষমতা দেয়া হয় না যে সে কোনো অভিযুক্ত আসামিকে এভাবে পাবলিকলি ডিহিউম্যানাইজ করতে হুম। পারে। হ্যাঁ, যদি তার মানে আইন ওরকম হয়, যদি সে অপরাধ সেরকম করে, তাহলে বাংলাদেশের সর্বোচ্চ যেই শাস্তি মৃত্যুদণ্ড, সেটাও হতে পারে। মানে আমি হুম। তর্কের খাতিরে বলছি, কিন্তু মৃত্যুদণ্ড যে আসামির রায় হয়, তাকেও কিন্তু আপনি এইভাবে জুতো মারা, জুতার মালা পরানো, ডিম ছোড়া, এগুলো আপনি করতে পারেন না। আমি জানি বাংলাদেশে ৫ই অগস্টের পরে অনেক সাহসী যোদ্ধার আবির্ভাব হয়েছে মঞ্চে, যারা দীর্ঘ সময়, গত ১৭ বছর ঘরের কোনায় বাথরুমের আড়ালে মুখ লুকিয়ে থাকতেন, তারা এখন বিপুল বিক্রমে এসে ফেসবুকে গালাগালি করবেন, আমাকে বলবেন আমি ফ্যাসিস্টের দোসর। এখন তো নতুন শুরু হয়েছে, আগে ছিল রাজা খানের দোসর, এখন হয়েছে ফ্যাসিস্টের দোসর, তাই না? তো তাইলে আমরা ব্যবস্থাটা বদলালাম কোথায়? আমার প্রশ্নটা আসলে সামগ্রিক চিত্র নিয়ে। আমি আসলে স্পেসিফিক নুরুল হুদা সাহেব, কিংবা ধরুন আহ আহ যেই হিন্দু ভদ্রলোক এবং তার ছেলেকে ধর্ম অবমাননার দায়ে জনসমক্ষে মারধর করে পুলিশে দেয়া হলো, কিংবা ধরুন মববাজি করে আইন পরিবর্তন করা হলো, আমি এই স্পেসিফিক ঘটনাগুলোর দিকে না গিয়ে আমি যদি সামগ্রিক চিত্রটার দিকে তাকাই, আপনার কি মনে হয় না যে চিত্রটা একেবারেই হতাশাজনক? এবং আমরা যে পরিবর্তনের জন্য লড়াইটা হুম। করেছিলাম, আমি আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, আমি ১৭ বছর লড়াই করেছি, মানে ১৫ বছর তো বটেই। হুম। ঠিক আছে, আমি আমার প্রফেশন একদিকে ফেলে দিয়ে আমি যুদ্ধটা চালিয়েছি। তখন কিন্তু আমাকে সবার ভালো লাগতো, কারণ তারা যে কথা বলতে পারতো না, তারা যে কথা লিখতে পারতো না, ইভেন তারা যে কথা ভাবতেও পারতো না, সেই কথা আমি গিয়ে অবলীলায় সংসদে বলতে পারতাম, কিংবা ধরুন আপনার টক শোতে আমি এসে অবলীলায় সেই কথাগুলো বলতাম। তো তাদের তখন আমাকে খুব ভালো লাগতো। কিন্তু এখন তারা যখন ঠিক হাসিনার আচরণটা করছে এবং আমি যখন তাদের সমালোচনাটা করছি, এখন আর তাদের আমাকে ভালো লাগে না। এখন তাদের মনে হয় আমি ভারতের দালাল, কিংবা আমি রয়ের এজেন্ট, কিংবা আমি ফ্যাসিস্টের দোসর, ইত্যাদি ইত্যাদি। তো আমি আসলে সামগ্রিক চিত্রটা দেখতে চাইছি, এবং সেখানে হতাশা ছাড়া আমার চোখে তেমন খুব সিগনিফিকেন্ট আপনি কিছু কি আপনার পড়ছে না। দল নিয়েও হতাশ হন? মানে দলের লাগাম টানা যাচ্ছে না, এটা একটা মানে অভিযোগ যদি থাকে, বা এরকম ঘটনায় দৃশ্যমান নজির সৃষ্টি করা যাচ্ছে না, বরং একরকম বিভিন্ন মহল থেকে একরকম প্রশ্রয় দেওয়া হচ্ছে রাজনীতিবিদ, আপনার দলের রাজনীতিক থেকে শুরু করে বিভিন্ন দলের রাজনীতিক, প্রবাসী ইউটিউবার বাহবা দিচ্ছেন একরকম, যারা মব সৃষ্টি করে এরকম ঘটনা ঘটালো। আহ, আমি আমি প্রবাসী ইউটিউবার বা অন্য রাজনীতিকদের ব্যাপারে কথা না বলি, এটা আপনার দলের যার ব্যাপারে যার। হতাশ? আমার দলের ব্যাপারে আমি বলছি, আমার দলের ব্যাপারে আমি আশাবাদী। কেন আশাবাদী? কারণ আহ একটা ইংরেজিতে একটা কথা আছে না, যে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আমাদের কিন্তু ঘন্টা বাঁধার প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমি সেই জায়গাটাতে মানে আশাবাদী। মবের ধরুন নেতৃত্ব দিয়ে মব সৃষ্টি করার পরে তো ঘন্টা না বাঁধা না হলো না, না না নজির হলো না? না 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 না, ডোন্ট গেট মি রং, নো নো, নট এট অল। ৩,০০০ লোককে বহিষ্কার করে আপনি বুঝতে পারেন এই দলটি যখন আর কেউ করেছে, অনুপ্রবেশকারী করেছে, আওয়ামী লীগের দোসর করেছে, আওয়ামী লীগ বিএনপি বেশে এসে করেছে, হুম। এই ইত্যাদি যদি কিন্তু অজুহাত না দিয়ে তারা যখন ঝাড়া হাত পা বহিষ্কার করে, তখন কিন্তু তারা একই সাথে স্বীকার করে, অর্থাৎ তারা মেনে নেয় যে হ্যাঁ অপরাধ হয়েছে, এবং তারা একই সঙ্গে এই বার্তাটাও তার দলকে দেয় যে আমরা কিন্তু ডিনায়াল মোডে নাই, অস্বীকারের মোডে নাই। এবং ৩ হচ্ছে, যেই ৩,০০০ জন বহিষ্কার হয়েছে, তুমি যদি একই কাজ করো, তুমি কিন্তু ৩,০০০ ১ নম্বর হতে পারো। আপনি আমাকে মানে মানে ইনএভিটেবলি যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে তাতে আসলে কতটুকু ফুল রক্ষা করা গেল। আমি আপনাকে উত্তরে বলবো যে সময় কিন্তু ৫৩ বছরের মাত্র ১ বছর শুরু হয়েছে, তাও ১ বছর পুরো হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো দেশে ফিরতে পারেননি, বিএনপি এখনো একটা নির্বাচন আদায় করতে পারেনি,
বাংলাদেশে এখনো কোনো নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই। তো অনেকগুলো পাজল কিন্তু এলোমেলো। এই জিনিসগুলো যদি মোটা দাগে ঠিক জায়গায় আসে, ধরুন একটি নির্বাচিত সরকার আসলো, ধরুন রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করার স্পেস পেলো, মানে যেভাবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের সময় হয়ে থাকে, এগুলো যখন পুরো দমে শুরু হবে এবং প্রশাসন একটি নির্বাচিত সরকারের অধীনে, আমি ডে ওয়ান থেকে বলেছি, বেটার কাজ করে দেন একটা অনির্বাচিত সরকার। কিন্তু অনির্বাচিত সরকারে আনসার্টেনটি থাকে, তারা যে কোনো দিন চলে যাবে, তখন আসলে আমাদের কি হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা সবসময় পছন্দ করে একটা স্টেবল দলীয় সরকারের অধীনে কাজ করতে। এখন এটা ভালো হোক মন্দ হোক, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে পাজল গুলো খুব ছড়ানো ছিটানো, এগুলো যখন কিছুটা মোটা দাগে একসাথে মিলবে, তখন আমার পক্ষে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়াটা আরো অনেকখানি ট্রান্সপারেন্ট হবে, আমার সামনে মানে চিত্রটা আপনি মনে পরিষ্কার করছেন যে হবে। রাজনৈতিক দল ক্ষমতায় গেলে বা আপনারাও যখন ক্ষমতায় যাবেন তখন লাগাম টানতে আপনাদের জন্য সুবিধা হবে, যেটি এখন হচ্ছে না। সুবিধা আচ্ছা, আমি সুবিধা একটু হবে। এই প্রশ্নে যাই, যে আমরা দেখলাম যে রাষ্ট্রদ্রোহের মামলাও যুক্ত হয়েছে এখন সাবেক সিইসিদের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহের সংজ্ঞাটাও আমি একটু পড়বার চেষ্টা করছিলাম, আর একবার একটু দেখার চেষ্টা করছিলাম কিভাবে আসলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। সেটি যারা মামলা দায়ের করেছে, মামলা পরিচালনা করবে, তাদের পক্ষেই বলা মানে সম্ভব। আপনারা তবে এতদিন হ্যাঁ, পরে মামলাটা করলেন কেন? বিএনপির পক্ষ থেকে তো মামলা হলো প্রথমে তাদের বিরুদ্ধে। দেখুন, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নাই হুম, যে 14, 18 এবং 24 যে তিনটি নির্বাচন হয়েছে, সেই তিনটি নির্বাচন ভয়াবহ রকম কারচুপিপূর্ণ, এবং সেই তিনটি নির্বাচন মোটা দাগে, এবং বিশেষ করে 18 নির্বাচন, হুম, হ্যাঁ, হুম, নুরুল্লাহর অধীনে যে নির্বাচন, সেটা ভয়াবহ নির্বাচন, মানে মধ্যরাতের নির্বাচন। সেই নির্বাচনে তো আসলে বিএনপি অংশ নিয়েছিল, তাই না? তো এই তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত নির্বাচন। এবং এই তিনটি নির্বাচন কমিশনের অধীনে এই তিনটি নির্বাচন হয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই শপথবদ্ধ কমিশনার যে তারা বাংলাদেশে একটি প্রত্যক্ষ ভোটে, মানুষের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে আহ, মানে হুম। ক্ষমতা যাবে আর কি, মানে তারাই মেজরিটি পাবে। কিন্তু মানুষের প্রত্যক্ষ ভোট হতে হবে। যদি নির্বাচন কমিশনাররা তাদের এই শপথ রক্ষা করতে না পারেন, যদি নির্বাচন কমিশনাররা মনে করেন তাদের উপর ভীষণ রকম চাপ আছে, সরকারের চাপ আছে, এজেন্সির চাপ আছে, প্রশাসনের চাপ আছে, তারা সরে যেতেন। তারা বলতেন আমি দায়িত্ব পালন করতে পারছি, এই আমাকে তো চাপের মুখে কি মাহবুব সরেও তালুকদারকে, যাওয়া যায়? কেন নয়, আমরা তো, অথবা আপনারা ওই জায়গা থেকে বসেই তাদের গলা, মানে কণ্ঠ রেইজ করতেন। আমরা তো মাহবুব তালুকদারকে দেখেছি, তিনি তার তিনিও তো সরে যাননি। কথাগুলো হ্যাঁ। যতটুকু সম্ভব না সরে যাননি, কিন্তু তিনি তার মাধ্যমে আমরা অনেক কথা জানতে পেরেছি। তাতে কতটুকু লাভ হয়েছে কি হয়েছে সেটা ভিন্ন আলাপ। লাভ হয়নি তাও কিন্তু না, সরকারের বিরুদ্ধে জনমত গঠনে এবং সরকারের এই ধরনের তঞ্চকতা, এই ধরনের কারচুপি ব্যাপারে মানুষের মধ্যে এক ধরনের কনসিয়াসনেস বা অ্যাওয়ারনেস গ্রো করতে ডেফিনেটলি মাহবুব তালুকদারের সেই সময়কার কথাগুলো ভূমিকা রেখেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তবে রাষ্ট্রদ্রোহিতা দেখুন ইন আ সেন্স, যে এই যে তিনটি নির্বাচন, যে তিনটি নির্বাচনে মানুষ ভোট দিল না, সেই তিনটি নির্বাচনে অটো পাসের মতো অটো সরকার গঠিত হয়ে গেল, তাতে বাংলাদেশ আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এই তিনটি নির্বাচনের ভূমিকা আপনি কি করে সেখানে অস্বীকার হুম, করেন? নিশ্চয়ই সেটি অস্বীকার করবার একদমই কোনো সুযোগ নেই। তিনটি বিতর্কিত নির্বাচন, প্রশ্নবিদ্ধ নানানভাবে, সেই নির্বাচন নিয়ে তো আছে। কিন্তু আমি আসলে আপনি বিভিন্ন সময় তখনও বলতেন, আপনার দলের নেতারা বলতেন, অনেক বিরোধী, তখন বিরোধী পক্ষের নেতারা এটা বলতেন, আপনাকেই উদ্ধৃত করি, যে দলীয় সরকারের অধীনে ফেরেশতা বসিয়ে দিলেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। মানে ফেরেশতা তো কোথায় আর নুরুল হুদারা কোথায়? তাহলে তাদের আর কি দায়? আপনি তো আগেই দায় মুক্তি মানে তাদেরকে দিচ্ছেন যে ফেরেশতা হলেও এমন কি সম্ভব না। দেখুন, এটা তো পলিটিক্যাল রেটরিক থাকবেই, তাই না? পলিটিক্যাল বক্তব্য থাকবেই। তবে আমি যদি আমার আসনে বসে আমার শপথ রক্ষা করতে না পারি, তাহলে সবচেয়ে ডিগনিফাইড এবং গ্রেসফুল ওয়ে হচ্ছে আমার আসন থেকে আমার সরে যাওয়া। আমরা তো পৃথিবীর বহু দেশে মন্ত্রিত্বের পদ থেকে মানুষকে সরে যেতে দেখি। ইভেন ট্রেন অ্যাক্সিডেন্ট করার পরে রেলমন্ত্রী তার জায়গা থেকে সরে গেছেন, এই ঘটনাও তো ভারতে ঘটেছে। কিন্তু আমরা কেন জানি সরে যাওয়ার নজিরটা কিছুতেই স্থাপন করতে পারি না। আমাদের যে যেই চেয়ারে বসি না কেন আমরা গ্লুড হয়ে যাই। আমার মনে হয় বাংলাদেশে সরে যাওয়ার ইতিহাসও বিএনপি প্রথম করেছে। 2022 সালের ডিসেম্বর মাসে আমরা 7 জন এমপি সংসদ থেকে রেজিগনেশন দিয়েছিলাম। বাংলাদেশের রেজিগনেশনের কোনো ইতিহাস কিন্তু নাই। হুম, জি। আহ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তো আগেও আসলে সংসদ থেকে সরে গেছে আপনাদের সময়ে, যখন দাবি করে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আদায় করার জন্য, তখনও মনে হয় এরকম একটা সংসদ থেকে সরে যাওয়ার একটা নজির আসলে ছিল তখনকার আওয়ামী লীগ। আমি আবারও একটু মানে এই জায়গায় প্রশ্ন করি যে তাহলে
মানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কিভাবে হয় এটা আমি আসলে ঠিক বুঝি নাই। যে সরকারের বিরুদ্ধে, আমি দেখছিলাম যে সরকারের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ তৈরি করলে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হবে। এটা আসলে তারা কিভাবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হলো বুঝলাম না। একটু বলবেন এই বর্তমান সিইসি বা বর্তমান নির্বাচন কমিশনের জন্য এটি কি কোনো বার্তা দেয়? কারণ এনসিপি দল হিসাবে এই নির্বাচন কমিশনকে বিএনপির প্রতিপক্ষপাত দুষ্ট হিসেবে আখ্যায়িত করছে এবং তাদের পদত্যাগ চাইছে, বাতিল চাইছে। আমি আপনাকে বললাম না যে আমরা আমাদের রাজনীতির যে দুষ্ট ক্ষত 15 বছরে রচিত হয়েছে, সেখান থেকে গত 10 মাসে তো বের হতে পারি নাই। সে কারণেই আমাদের মানে ট্যাগ দেওয়াটা, সে কারণে লেবেল দেওয়াটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটি নির্বাচনও হয় নাই। এক, দুই হলো বাংলাদেশে দুটো বৃহৎ রাজনৈতিক দল এখন পর্যন্ত, দ্বিদলীয় ব্যবস্থা সোজা কথায়। আমরা যদি, যেহেতু গত 3টি নির্বাচন সুষ্ঠু হয় নাই, তো আমরা যদি ধরেও নেই যে আওয়ামী লীগের ভোট অনেকখানি কমে গেছে, তারপরও দেখা যাবে যে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ। তো আমরা এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, যে কোনো একটি নির্বাচন, মোটামুটি সুষ্ঠু নির্বাচন, হুম। যার অধীনেই হোক না কেন, অবভিয়াসলি মানে কাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি বলুন? নিঃসন্দেহে বিএনপি। নিঃসন্দেহে বিএনপি। দেখুন, আপনি কিন্তু বিএনপির কোনো পর্যায়ের নেতা কর্মী সমর্থক কোনো চিনুন, আপনি একজন সংবাদ গণমাধ্যম কর্মী, তাই না? কিন্তু আপনারও মনে হচ্ছে যে বিএনপিরই সবচেয়ে বেশি সম্ভাবনা। এটাই স্বাভাবিক। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যারা বাংলাদেশের সম্পর্কে মোটামুটি ধারণা রাখে, তারা সকলেই বলবে যে এই সময় বিএনপির ক্ষমতায় যাওয়ার কথা। এই এখন যদি আপনি এই বিষয়টিকে ঘোরালো করতে চান, এই বিষয়টিকে ঘোলা করতে চান এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন, আপনার প্রথম টার্গেটই হবে নির্বাচন কমিশনকে মেলাইন করা। হুম। অথচ এই নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটা নির্বাচনও হয় নাই। ইভেন স্থানীয়, জাতীয়, ইউনিয়ন, মানে কিছুই কিছুই হয় নাই। তো তার আগেই আপনারা এই কমিশনকে, মানে এনসিপি এই কমিশনকে মেলাইন করার চেষ্টা করছে। অথচ অথচ আমি আপনাকে বলি, মানে বাংলাদেশে যদি মোটামুটি একটা ভোট হয় এবং সেখানে আওয়ামী লীগ ভোটে অংশ না নেয়, তাহলে বিএনপির পরে দ্বিতীয় যাদের আসন পাওয়ার কথা, সেটা হচ্ছে ইসলামিক দলগুলো যে জোট বা ঐক্য তৈরি করেছে তাদের। এনসিপি একটি আসনও পাবে কিনা সেটা নিয়ে কিন্তু জনগণের মনে অনেক প্রশ্ন আছে। জনগণ বলতে আসলে আমি আমার চারপাশে যারা পরিচিত সাধারণ মানুষ, যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, সুইং ভোটার, কখনো এই দলকে, কখনো ওই দলকে, কখনো আরেক দলকে ভোট বা কখনো না ভোট দিয়েছেন, তারা কিন্তু খুবই দৃঢ়তার সঙ্গে বলছে যে এই দলটির আসলে কোনো ভবিষ্যৎ নেই, অথচ ভালো ভবিষ্যৎ হতে পারতো। আর আমাদের আগের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটা ডেফিনেটলি ডেফিনেটলি আগামী দিনে যারা নির্বাচন কমিশনার হিসেবে কাজ করবে, তাদের জন্য একটা শক্ত বার্তা তো দেবে বটেই। কিন্তু তাদের মধ্যেও মানে আমি এটাও জানতে চাইবো যে সিইসির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হলো, সেখানেও আসলে কি সেটাকেও আপনারা কিভাবে দেখছেন, সেটাকে সেই বিষয়ে খোলাসা হতে চান? সালাউদ্দিন আমাদের বক্তব্য আমরা শুনেছি, কিন্তু তাদেরও এরকম জুতার মালা পরার ভয় ঢুকবে কিনা যদি আদেশ না মানেন, বা আদেশ মানতে গিয়ে অন্যদের বিদ্বেষে পরিণত হন, জুতার মালা ডিম খাওয়া বা জুতার বাড়ি খাওয়া, এই ভয় নিয়ে কি আসলে চলতে হবে সামনে? আসলে কেউ মানে তাদের মধ্যে ইম্প্যাক্টটা কেমন পড়বে সেটা একটা প্রশ্ন। আম, সেটাতে সেটাতে যাবার আগে আমি ভাবছিলাম আমি আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জেনেই আসবো কিনা। যে আপনি বলছিলেন যে সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ, তারা যদি এখন তারা নির্বাচনে জড়িত থাকতে পারছে না, আপনি একটা কম্প্যারিজন করতেন যে 24-এর নির্বাচনের সময় যে একটা ড্রেনের পানি, নালার পানি, এই দুটাই হচ্ছে অপশন। আপনার হাতে আর অপশনই নাই ভোটারদের হাতে। এখন যদি সেকেন্ড লার্জেস্ট দলকে বাদ রেখে দেওয়া হয়, তার ভোটারদের হাতেও অপশন কি? যারা বিএনপিকে ধরুন পছন্দ করে না, ভোট দিতে চায় না, তাদের হাতে আসলে কি ড্রেনের পানি, নালার পানি ছাড়া আর অপশন কি? ওই একই অবস্থা আবার। আমি যতদূর জানি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দল হিসেবে আওয়ামী লীগ হুম। নিষিদ্ধ হয়নি। এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সম্ভবত বলা হয়েছে যে এই ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। তো অংশ নিতে গেলে তো আমি জানি, কার্যক্রম করতে হবে, কার্যক্রম তো নিষিদ্ধ। হ্যাঁ। তো আমরা এখনো 8 মাস বাকি নির্বাচনের, বা 7 মাস বাকি। তো 7 মাস এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটা হবে না, নির্বাচনে অংশ নিতে পারবে না। সুতরাং বাংলাদেশের মানুষের হাতে এখন মধ্যপন্থী থেকে শুরু করে এক্সট্রিম ডানপন্থী পর্যন্ত একটা অপশন আছে। এর বাইরে অপশন আছে, আমাদের গণ অধিকার আছে, আহ, তারপরে গণসংহতি আছে, নাগরিক ঐক্য আছে, এই দলগুলো আছে। তারা কিছুটা লেফট উইং পার্টি। তো তার সেটা অপশন আছে, বাসদ আছে, তারপরে আপনার
প্রিন্স ভাইদের যে পার্টি, আমি সিপিবি, এই মুহূর্তে নামটা বলতে পারি, সিপিবি। সিপিপি আছে, সিপিপি বাসদ এরা আছে, এই লেফট উইংটা আছে। কিন্তু এরকম তো যখন 24-এ নির্বাচন হলো, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ইসলামী কিছু দল ছিল, এরকম মানে অংশ নেয়া দলের চেয়ে অংশ না নেয়া দলের চেয়ে অংশ নেয়া দলের সংখ্যাগত দিকটা তখনও বেশি ছিল। এখন গুরুত্বের দিক থেকে তারা আসলে কত বড় না ছোট সেটা তো তখন আলোচনা হয়েইছে। এখনো তো সেরকমই মনে হয়, অনেক দল আছে কিন্তু তাদের ভোটার কতটুকু। আপনি বলছিলেন সেকেন্ড লার্জেস্ট দল আওয়ামী লীগ, তাদের বা তাদেরকে বাদ রেখে অপশন কোথায় জনগণের হাতে? আবারও কি 24-এর মতো? সেজন্যই কিন্তু বিএনপি শুরু থেকে বলে এসছে যে কাগজে কলমে কোনো দল নিষিদ্ধ করার পক্ষপাতী বিএনপি নয়। বিএনপি মনে করে মানুষই তাদের রায় দিয়ে দেবে। আপনি একটু চিন্তা করেন, ধরেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে, হ্যাঁ, আমরা একটা হাইপোথেটিক্যাল সিনারিও চিন্তা করি, আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে। আপনি কি সত্যি মনে করেন যে আওয়ামী লীগের এত অপকর্মের পরে তাদের ক্ষমা না চাওয়া, তাদের কোনো অনুশোচনা না থাকা, এই সকল কিছুর পরেও আওয়ামী লীগের কোনো নেতা দাঁড়িয়ে আবার ভোট চাইতে পারবে? বা তাদের কোনো নেতা সত্যি সত্যি নির্বাচনে দাঁড়িয়ে যাবার সেই সাহসটা দেখাবে? এই প্রশ্নটা আমি আপনার মাধ্যমে রাখলাম। আর দুই হচ্ছে, তাদের কোনো নেতা যদি সাহস করে নির্বাচনে দাঁড়ায় নৌকা প্রতীকে, তারা যদি নির্বাচনে করতে না পারে তাহলে কিন্তু তারা স্বতন্ত্র হিসেবে এখনো দাঁড়াতে পারে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? জি। যদি নৌকা মার্কা তারা সাহস করে নির্বাচন করতে পারে, তাহলে যদি দল কোনো কারণে নির্বাচন করতে না পারে বা দলকে নির্বাচন করতে দেয়া না হয়, তখন তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবে যদি তাদের সেই সৎ সাহস থাকে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি শারমিন, আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বিদেশি চ্যানেলে টকশো করা ছাড়া দেশের মাটিতে বসে একজন সুশীল বুদ্ধিজীবী যে আওয়ামী লীগের লেজ ধরে গত 17 বছর আমাদের বিরুদ্ধে যাতা করেছে টকশোতে বসে, আপনার আপনার শোতে ঠিক না, মানে অনেক টেলিভিশনের টকশোতে আমরা দেখেছি যে একজন বিএনপি, একজন কড়া আওয়ামী লীগ পদধারী নেতা, সেই সঙ্গে একজন আওয়ামী লীগ বংশীবাদক থাকতো। তো সেই বংশীবাদকটি কোথায় এখন? মানে আমি গত 10 মাসে একজন বংশীবাদকেরও দেখা পেলাম না যে ব্যাকগ্রাউন্ড মিউজিকেও আওয়ামী লীগের পক্ষে দুটো কথা বলবে। এটা তো আসলে একটা দলের জন্য যেভাবে স্বৈরাচারের দোষর ট্যাগ দিয়ে মবের মত শিকার হতে হচ্ছে, যদি কেউ চায়ও, ধরেন এখন হয়তো সে নিজের আখের গোছানোর জন্য চাইছেও না, সুবিধাবাদী গোষ্ঠী তারা হয়তো সুবিধা নেবার আবারও চেষ্টা করছে, যদি কেউ চায়ও, সেই সুযোগটা কি তাদের আছে বংশী বাজানোর? আপনি আমাকে একটা ভালো প্রশ্ন করেছেন, এই সুযোগে আমি আপনাকে একটা কথা বলি। বাংলাদেশে একটা সময় বিএনপির পক্ষে কথা বলার মতন কিন্তু পুলিশের মামলা, হামলা, গুম, মিথ্যা মামলা, কারাগারে নেয়া, কেউ কথা বলতে পারতো না। কিন্তু তারপরেও কিন্তু বিএনপির মানে একজন একজন না একজন প্রেজেন্ট থাকতো টকশোতে। ফর এক্সাম্পল, আমি 12 সাল থেকে লাগাতার বিএনপির পক্ষে বলে গেছি। আমরা দেখেছি পিয়াস করিম স্যার সেই সময় ভীষণ ভোকাল ছিলেন। আই এম টকিং অ্যাবাউট 2010, 11, 12 এর কথা, হ্যাঁ। সেই সময় আমার আরো কিছু সহকর্মীর কথা বলতে পারি যারা কিন্তু লাগাতার কথা বলে গেছে। কিন্তু আওয়ামী লীগে আমরা তো দলে থেকে দল করে, আমার নামে তো হত্যা মামলাও আছে, কিন্তু কথা তো বন্ধ হয় নাই। কিন্তু এখন কেন আমরা একজন মানে বংশীবাদক আওয়ামী লীগের পাই না? এটা কিন্তু ফুড ফর থট, এটাকে আপনি উড়িয়ে দিলে হবে না। আপনি এটা কি মনে ভাবার করেন বিষয় আসলে আছে। কেন পান না? মানে আওয়ামী লীগের লোকজন বিদেশি চ্যানেলে, আপনি বলছিলেন তারা সেখানে যদি কথা বলতে চায় এবং কথা বলতে আগ্রহী হয়, দেশি চ্যানেলে তারা যায় না নাকি সুযোগ পায় না? তাদেরকে ডাকে না, তাদেরকে ডাকতে বাধা দেওয়া হয়? আমি 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 কিন্তু ব্যক্তিগতভাবে চ্যানেলগুলোর সাথে কথা বলেছি, চ্যানেলগুলো কিন্তু অ্যাপ্রোচ করে না, তাদেরকে, অ্যাপ্রোচ বাট করলে তারা তারা আসতে অ্যাপ্রোচ রাজি করলে না। কথা বলবেন না কেন? কারণ বরং তারা বিবিসিতে কথা বলছেন, বিভিন্ন জায়গায় কথা তো বলছেনই, এমন তো না যে কথা বলতে চান না। কেন বলছেন না আমার ধারণা, তারা খুব ভালো করে জানেন দেশের মাটিতে যারা আছেন তাদেরকে তো চ্যানেলে গিয়ে কথা বলতে হবে আসলে, তাই না? না, তো জুমে তারা খুব কানেক্টেড হতে ভালো পারেন। করে, আপনি যেভাবে বলছেন আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তারা অ্যাটলিস্ট এইটুকু জানেন দেশের মাটিতে যারা আছে আমি তাদেরকে ধরছি, বিকজ আমি এতদিন পর্যন্ত আপনি যাদের কথা বললেন বিদেশি চ্যানেলে যুক্ত হয়েছে তারা সব বিদেশ থেকেই হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, আমি এখন নামগুলো দেখলে সবাই হ্যাঁ, বিদেশ হ্যাঁ। থেকেই হয়েছে। হুম। তারা কেউ ডিসক্লোজও করতে চায় না তারা কে কোথায় আছে। কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ হয়, তাহলে তার একটা মানে ডেফিনেটলি তারা স্বীকার করুক আর না করুক, deep down, deep inside, they know it very well that what they have done was really brutal. তারা যেটা করেছে সেটা আসলে কোনো সভ্য দেশে একটা ক্ষমতায় থাকা সরকার করতে পারে না। সো দে নো ইট ভেরি ওয়েল। এবং এটার কনসিকুয়েন্স এখন এখন অনেকেই বলবেন যে ওই রকম একটা ঘটনা যেটা 1.5 মাসে 1.5 হাজার মানুষকে মেরে ফেলা, জাতিসংঘের রিপোর্ট বলছে, কিংবা ধরুন 20 হাজার মানুষ পঙ্গু হয়ে যাওয়া, তো এইরকম ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের যারা যে কজন দেশেও আছে, তারা সত্যি তাদের তো মানে ভয় না থাকলেও ভয় পাওয়ার কথা। যদি কোনো ভয় নাও থাকে তারপরও ভিতর থেকে তাদেরকে ভয় থাকার কথা যে ও মাই গড হোয়াট উই হ্যাভ ডান। এবং আমাদের নেতৃত্ব পালিয়ে গেছেন এবং গিয়ে তার মধ্যে কোনো রকম কোনো অনুশোচনা, কোনো রকম কোনো দ্বিধা, কোনো রকম কিছু নাই, তিনি এক মাথা গুনছেন যে একে 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 আমি ফাঁসি দিব।
তো এগুলো তো আসলে একটা পলিটিক্যাল দলের হয় না, তাই না? একটা পলিটিক্যাল দল তো আসলে এইভাবে হওয়ার কথা না। জি, তা তো বটেই, সেটা তো হওয়ার কথাই না। কিন্তু আমি আসলে এটাও জানতে চাইছিলাম যে তারা যদি চায় তাদের কথা বলার সুযোগটা কোথায়? তাদের রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ, গণমাধ্যমেও খুব তাদের অ্যাক্সেস নাই। আচ্ছা, আমি আপনাকে বলি, গণমাধ্যমে তাদের অ্যাক্সেস নাই, কথা বলা নিষিদ্ধ। আপনার নিশ্চয়ই মনে আছে যখন সব বন্ধ হলো, আমি আমার নিজের একটা চ্যানেল রুমিনস ভয়েস খুলে নিজে নিজে কথা বলতাম। বলেছেন, হ্যাঁ। সেটাও তো তারা করতে পারেন, তাই না? হুম। আমরা কিন্তু তাদের কাউকে সেরকম তেমন দোষ বলেন মনে হয় দিচ্ছি না। এরকম দু একজনের কথা। তারপরে সেখান থেকে বেছে বেছে সংবাদ করা হয়। আমি দেখি গণমাধ্যমে সেখান থেকে সংবাদ হয়। আম, সাবেক প্রতিমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, তার কথাও বিভিন্ন জায়গায়, বিবিসি সহ বিভিন্ন জায়গায় তাদের সেখান থেকে কথা বলেন। যাই হোক, সেটা তারা কতটুকু বলেন বলেন না, সেটি না হয় তাদের উপরে ছেড়ে দিলাম। কিন্তু আমার মানে তারা রাজনীতি করুক বা না করুক সেটি বিষয় না। দেশে আসলে পরিস্থিতিটা কি, দেশে আসলে আইনের শাসন হচ্ছে কিনা, তারা মানে যে কেউ রাজনীতির অধিকার পাচ্ছে কিনা, এই বিষয়টাই আপনার কাছে আইনজীবী হিসেবে, রাজনীতিক হিসেবে আমি আসলে এই প্রশ্ন করছিলাম যে দেশে রাজনীতি করতে গেলে মবের ভয়ের শিকার হতে হয় কিনা। আমি একটু মানে তাদের বিরুদ্ধে তো অভিযোগ উঠছে, আমি বলছি সিইসি দের বিরুদ্ধে অভিযোগের কথা। আপনারা অভিযোগ করছেন নির্বাচন ইত্যাদি বিতর্কিত সংখ্যাগরিষ্ঠ, যেটা কিনা ফ্যাক্ট আসলে হয়েছে সেইগুলোর বিষয়। কিন্তু বিএনপি কি নিজের ভুলও স্বীকার করে? কারণ তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করবার যে অভিযোগটা, পুরনো অভিযোগ, সেটা আপনাদের বিরুদ্ধে কিন্তু আছে, যে কে এম হাসানের বয়স বাড়িয়ে কে এম হাসানকে প্রধান বিচারপতি করার একটা উদ্যোগ, 65 থেকে 67 প্রধান বিচারপতি, মানে বয়স বাড়ানো, বিচারপতিদের বয়স বাড়ানো, তিনি অস্বীকৃতি জানালে আন্দোলনের মুখেই, যখন আওয়ামী লীগের প্রবল আন্দোলনের মুখে তিনি অস্বীকৃতি জানালেন। তারপরে ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি, তিনি সংবিধানের বাকি সব বিকল্প, 4টা বিকল্প ছিল, তাদের সবগুলোকে অগ্রাহ্য করে, সেগুলো লঙ্ঘন করে তিনি দায়িত্ব নিয়ে নিলেন। তিনি দায়িত্ব নেবার পরেও চলছিল, পক্ষপাত দুষ্ট নির্বাচনের দিকে যখন আগাচ্ছিলেন তখন উপদেষ্টারা পদত্যাগ করতে থাকলেন। এরকম একটা পর্যায়ে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার চলে আসলো, এবং তারপরে সেই 1/11 আর কি, সেই বিখ্যাত 1/11, এই যে প্রেক্ষাপট, এর দায়টা কি বিএনপিও স্বীকার করে? আমি যদি আপনার সকল তথ্য সত্য বলে ধরে নিই, আমি যদি তর্কের খাতিরে আপনার ব্যাখ্যাটিকেও সত্য বলি, ফ্যাক্ট একটা জিনিস, সেটার ব্যাখ্যা অন্য ব্যাখ্যাটা কি জিনিস, হ্যাঁ? বেঠিক? আমি না, আমি আপনারটাই ধরে নিলাম। ব্যাখ্যাটা তো আমার ব্যাখ্যা আমি দেবো, আপনারটা আপনি আমি দেবেন, গণমাধ্যমগুলো, আরেকজন সবগুলো দেবেন। গণমাধ্যম, মানে এই তথ্যটা সব আপনি গণমাধ্যমে দেখি। আপনি তথ্যটা দিচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। আমি ব্যাখ্যাটাও সরিয়ে রাখলাম। তথ্য অনুযায়ী যদি সবকিছু আমি স্বীকার করে নেই, বিএনপি কি তার মূল্য 17 বছর ধরে দেয় নাই? তিনি এক। তো স্বেচ্ছায় দেয় নাই। দুই হলো, হুম। দুই 1/11 প্রেক্ষাপট তৈরি হওয়ার পরে, 1/11 পরে যেই 2008-এর নির্বাচন, যে নির্বাচনটিকে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের ফসল হিসেবে আমরা দেখি, হুম। সেটা এবং তার ধারাবাহিকতায় 14, 18, 24, সেই তো একটা ধারাবাহিক চেইনের মতো, হ্যাঁ? তো কেউ তো আর স্বেচ্ছায় গিয়ে গুম হয় না, কেউ তো আর স্বেচ্ছায় গিয়ে বিচার বহির্ভূত হত্যার শিকার হয় না। সে মানে অনিচ্ছাই তো হয়, তাই না? কিন্তু হয়েছে তো বিএনপি, মাসুল তো দিয়েছে বিএনপি, তাই না? তো আপনি যেটুকু ভুল করবেন তাহলে কি তার এই 17 মাসুল, বছর মাসুল দিয়েছে আসলে বিএনপি? আমি যদি আপনার তথ্যগুলোর সাথে একমত হয়ে আপনার ব্যাখ্যাকে আমার ব্যাখ্যা হিসেবে ধরি, তাহলে তর্কের খাতিরে আমি বলতেই পারি আপনার কথা এবং আপনার ব্যাখ্যা হুম। যদি সঠিক হয়, তাহলে তার প্রেক্ষিতে বিএনপি সতেরো আপনি কি এই বছর ধরে তথ্যকে চ্যালেঞ্জ করেন, নাকি মেরিয়ে নিয়েই বলছেন যে মাসুল হয়েছে তাহলে? বিচারপতিদের বয়স বাড়ানো নিশ্চয়ই হয়েছে, হুম। কিন্তু সেটি কেন হয়েছে, সেই সময় আইনমন্ত্রীর মনের ভিতরে কি ছিল, সেই সময় প্রধানমন্ত্রীর চিন্তার জগতে কি ছিল, সেটা তো আমি বলতে পারবো না। হুম। সেটা তো আইনমন্ত্রী তৎকালীন মওদুদ আহমেদ এবং প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াই জানেন। এটা তো আর আমি বলতে পারবো না তাদের মনের মধ্যে কি ছিল। বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে, নিশ্চয়ই বাড়ানো সব হয়েছে। মানে এখন পলিটিক্যাল আপনি অ্যানালিস্টদের কথা তো আমরা আমলে নেই, এখনো নেই, এখনো যারা মানে বিশ্লেষণ করেন তাদের কথা আমরা আমলে নেই। তখনকার আমল, তখনকার কথাও যদি নেই, সবাই কিন্তু এই ব্যাখ্যাটা করেন। মহিউদ্দিন খান আলমগীরের কথা যদি ধরি, তারপরে আমি দেখছিলাম মানে মহিউদ্দিন বিবিসি খান ভয়েস অব, আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর, কি যেন নাম ওনার, জাসদের উত্থান পতন বিখ্যাত বইটা লিখেছেন যিনি, মহিউদ্দিন, মহিউদ্দিন আহমেদ, মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ, মহিউদ্দিন আহমেদ, আমি দুঃখিত, একটু ভুল হয়ে গেছে নাম বলতে। জি, জি, মাফ করবেন আমাকে। এখন যেটাই হোক, হ্যাঁ, আমি যদি মহিউদ্দিন আহমেদের ব্যাখ্যাও সঠিক হুম। ধরে, এটা আমার ব্যাখ্যা না, এটা মহিউদ্দিন আহমেদের ব্যাখ্যা, হুম। তার ব্যাখ্যাও যদি আমি সঠিক ধরে নেই, তাহলে তো ডেফিনেটলি এটাকে আপনার মাসুল বলতেই হবে। তাহলে আপনি চিন্তা করেন, 2 বছর বয়স বাড়ানোর মাসুল যদি 17 বছর হয়, তাহলে এই 17 বছরে বিএনপির 1.5 লক্ষ নেতা কর্মীকে সকাল বিকাল মামলা দেয়া, বিএনপির চেয়ারপারসনকে 77 বছরের সলিটারি কনফাইনমেন্টে নেওয়া, বাড়ি ছাড়া করা, বিএনপি নেতাদের